কালকের প্রচণ্ড বৃষ্টিতে শহরের একাধিক রাস্তায় জল জমে রয়েছে। কোথাও পায়ের পাতা ডুবছে, কোথাও হাঁটু অবধি জল। আর সেই জল অবলীলায় ঠেলে 2016 সালের প্যানেল বাতিলের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা, যারা শিক্ষাকর্মী, তারা নবান্ন অভিযান করলেন। জলকে অতি সহজে ঠেলে নবান্ন অভিমুখে এগিয়ে গেলেন। পুলিশ আটকানোর পরেও 12 জনের প্রতিনিধি দল তারা নবান্নে গেলেন। সভাঘরে কথা হলো তাদের সঙ্গে। 4 দফা দাবি তারা জানালেন বাস্তব। কিন্তু জলের মতো সহজ কি হবে তাদের পুনরায় নিয়োগ প্রক্রিয়া? আইনের যে মারপ্যাচ, সেই জায়গায় দাঁড়িয়ে সম্ভাবনা খুব কম। কিন্তু রাজ্য রিভিউ পিটিশনে এই বিষয়টিকে রেখেছে। অবশ্যই পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়ার উপরে ভরসা রাখতে হবে। কিন্তু আজকে নবান্নে কি আলোচনা হলো? আশ্বাস পেলেন কি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চাকরি প্রার্থীরা? চাকরিহারারা, কারণ গত কয়েক মাস তারা মাইনে পাচ্ছেন না। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে ভাতা বন্ধের একটা নির্দেশ এসছে। এই জায়গায় দাঁড়িয়ে দিন গুজরান চলছে কি করে তাদের কথা শুনবো। আর অন্যদিকে মনোজিৎ কাণ্ডের পর একের পর এক, কখনো হাওড়া, কখনো সোনারপুর, আবার কখনো গড়িয়াহাট ITI কলেজে এই ছাত্র দাদাগিরির ছবি সামনে আসছে। এই ছাত্রদের মাথায় আশীর্বাদের হাত কার রয়েছে, যার জন্য দিনের পর দিন পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও এই ছাত্র নেতারা তাদের দাদাগিরি থামাননি। তৃণমূলের একাংশ অবশ্যই এই ঘটনার ঘোর নিন্দা করেছেন, ঘোর বিরোধিতা করেছেন। কিন্তু ছাত্র নেতারা বলছেন যে এসব AI এর কারিগরি। এই দায়কে AI এর, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছবি ট্যাম্পারিং করা হচ্ছে 26-এর বিধানসভার আগে দলকে কালিমালিপ্ত করবার জন্য, নাকি এই ছাত্র নেতারা একটা সীমা, যে নির্দিষ্ট যে সীমা, তার অনেক বাইরে চলে গেছে? কাজেই লাটাই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি বা শাসক দলের হাতে আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনায় থাকবো। একেবারে প্রথম আমি পরিচয় করে দেব যারা এর মধ্যেই আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি স্বাগত জানাবো প্রদীপ্ত বাবুকে। প্রদীপ্ত মুখোপাধ্যায়, অধ্যাপক, TMC মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাই প্রদীপ্ত দাকে। অন্যদিকে SFI নেতা, যুব নেতা নীলাংশু পাঁজা, বাম মুখপাত্র, আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। গ্রুপ সি শিক্ষাকর্মী, SSC 2016 প্যানেলভুক্ত চাকরিহারা অচিন্ত মল্লিক আমাদের সঙ্গে অনলাইনে প্যানেলে যুক্ত হয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন। আমি অচিন্তর কাছে যাব। অচিন্ত, সরাসরি একটা প্রশ্ন। আজকের আলোচনার পর বরফ গলার সম্ভাবনা পাওয়া গেল কোনো জায়গা থেকে? আমরা এখনো পর্যন্ত কোনো বরফ গলা বা কোনো রকম ওনাদের দিক থেকে কোনো উত্তর আমরা এখনো পাইনি। ওনারা বারবার বলছেন আমরা আশাবাদী, আমরা ফিরিয়ে আনবো তোমাদের, কিন্তু কিভাবে সেই সমস্যার সমাধান সেটা ওনারা আজ পর্যন্ত দিতে পারেনি। আমরা এই নিয়ে SSC চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছি, পর্ষদেও আমরা অনশনে বসেছি। এর আগের দিন নবান্নতে আমরা 5 জনের একটা টিম গেছিলাম, সেখানে অভিজিৎ পুনিয়া মহাশয়ের সঙ্গে আমাদের কথাও হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকম সদুত্তর আমরা পাইনি। এবং আজকে আমাদের 10 জনের একটি কমিটির টিম তারা ওখানে গেছেন, গিয়ে এখনো পর্যন্ত ওনারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি। আমরা আশা রাখবো যে ওনারা কোনো সদুত্তর দিতে পারবেন। গত 1.5 বছর, প্রায় 1 বছর ধরে আমরা কোনো সদুত্তর পাইনি। আমার অচিন্ত এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন। আজকে আপনারা 4টি দাবিকে মূলত সামনে রেখে নবান্ন অভিযান করেছিলেন। আপনি একটু সংক্ষিপ্ত আকারে বলবেন যে 4টি দাবি আপনাদের এক্স্যাক্ট কি কি দাবি রয়েছে এখন এই মুহূর্তে? যোগ্য সার্টিফাইড লিস্ট, এইটা আমাদের প্রধান দাবি। যে দাবির মাধ্যমে এইটা দিলে পরে আমরা রিভিউ পিটিশনে আশাবাদী যে আমরা ফিরবো। 2 নম্বর দাবি হচ্ছে 22 লক্ষ OMR ওনাদের ওয়েবসাইটে প্রকাশ। 3 নম্বর হচ্ছে আমাদের রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে আনা। আর 4 নম্বর হচ্ছে আমাদের যে লোন, যেগুলোর জন্য আমরা আজকে মানে ওষ্ঠাগত, আমাদের প্রাণ আজকে ওষ্ঠাগত। আমরা লোন কোনোভাবে শোধ করতে পারছি না, আইনি নোটিশ আসছে, ব্যাংকরা ঘোষণা করে দিচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন সেইটা আমাদের প্রশ্ন, এবং এটাই আমাদের মূল 4টে দাবি। বেশ, অচিন্ত আপনি আমাদের অবশ্যই সঙ্গে থাকবেন। আমি সরাসরি প্রদীপ্ত বাবু এখানে রয়েছেন, শাসক দলের প্রতিনিধি, অফিসিয়াল প্রতিনিধি। আমি জানতে চাইব এই যে 4টে দাবি, এই 4টে দাবি অনৈতিক দাবি কিনা প্রদীপ্ত দা? দ্বিতীয়ত,
কারণ যেহেতু বারবার করে সরকার বলে যে সরকার হচ্ছে মানবিক সরকার, এই দাবির মধ্যে অবশ্যই একাধিক দাবি রয়েছে যেগুলো মানবতার সঙ্গে সরাসরি যুক্ত। যেমন ওনাদের প্রায় 3 মাস মাইনে নেই, লোন রিপেমেন্ট কিভাবে করবেন সেটা ওনারা বুঝতে পারছেন না, এটা যেরকম প্রশ্ন। পাশাপাশি ওনারা বলছেন যে 3 মাস কোনো একজন মানুষ যদি মাইনে না পায়, যদি তিনি পরিবারের একমাত্র রোজগারের সদস্য হন, তাহলে পরিবারের সবার উপরে কি প্রভাব পড়তে পারে সেটা সহজেই অনুমেয়। আমি অচিন্তর কথা অবশ্যই শুনবো, কিন্তু প্রদীপ্তদার কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার শোনাতে চাইব আজকের আন্দোলনে রাজপথে দাঁড়িয়ে চাকরিহারা গ্রুপ সি এবং ডি কর্মীরা যারা আজকে গিয়েছিলেন, তারা মিডিয়ার ক্যামেরার সামনে কি বলেছেন শুনুন। পর্ষদ এক কথা বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা বলছে। ক্রমাগত এই যে দুর্নীতি হয়েছে তার সেই দুর্নীতি চাপা দিয়ে যোগ্য আর অযোগ্যকে ক্রমাগত মিলিয়ে দিচ্ছে। ক্রমাগত মিলিয়ে দেওয়ার একটা সুনিশ্চিত বিহিত চাইতে আমরা যাচ্ছি নবান্ন। আমাদের মূল দাবি, আমাদের সম্পর্কে উনি কী ভাবছেন, আমাদের যোগ্যের যে লিস্ট, সার্টিফাইড লিস্ট, যেটা দিলে আমাদের রিভিউ পিটিশনটা জোরদার হবে, সেই লিস্ট আমরা চাইছি। সেই হকের চাকরি আমরা ফিরে পেতে চাই, এটা হচ্ছে আমাদের দাবি। কারণ আমরা মুখ্যমন্ত্রী তো দেখতে পাচ্ছে আমাদের দেশটা এপ্রিল থেকে আমাদের চাকরিটাকে খেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে লেখা আছে নিয়োগকর্তার প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকের আমাদের চাকরি গেছে। 16 সালের যে প্যানেল বাতিল হয় তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই যোগ্য শিক্ষাকর্মীরা হয়েছে। তাদের 4 মাস যে বেতন বন্ধ হয়েছে, তাদের যে ইএমআই দিতে পারছে না, তাদের যে বিভিন্ন রকম ঘরে অনাহার সৃষ্টি হয়েছে, তারা খেতে পারছে না, তাদের এই যে দাবি, এই যে অবস্থা, এই অবস্থার জন্য একমাত্র সরকারকেই আমরা দায়ী করছি এবং তার সঙ্গে কে না এসএসসি জড়িত আছে। এবং তাই জন্য আমরা সর্বশেষ অভিভাবক যিনি আছেন মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমাদের দাবি তুলে ধরার জন্য আজকে যাচ্ছি। 3394 জন আমরা যোগ্য শিক্ষাকর্মী আছি, তাদের লিস্ট পাবলিশ করতে হবে এবং রিভিউতে সেটা ইউজ করার ব্যাপারে সরকার কি ভাবছে সেটা আমাদেরকে স্পষ্ট। প্রদীপ্ত, এই যে লিস্ট বার করা, এটা কি কার্যত অসম্ভব? 22 লক্ষ ওএমআর প্রকাশ্যে আনার বিষয়টা যদিও বা দেখা যায় যে দীর্ঘসূত্রিতা থাকতে পারে, কিন্তু এই যে এদের যে দাবি, তারা মূলত বলছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান অর্থাৎ এসএসসি বা বিকাশ ভবন দায়ী এবং প্রশাসনিক সর্বময় কর্তৃ হিসাবে মুখ্যমন্ত্রীকেও দায় নিতে হবে। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন সরকার বা অবস্থান? দেখো, অনেকগুলো প্রশ্ন তোমার কথার মধ্যে লুকিয়ে রয়েছে, তার সঙ্গে তাদের 4টে যে নৈতিক দাবি সেই দাবিগুলোও লুকিয়ে রয়েছে। প্রথমে প্রাথমিকভাবে যে বক্তব্য রাখা খুব জরুরি যে এই সব আলোচনা ইতিমধ্যে কোর্টে হয়েছে, ইতিমধ্যে তার একটা কোর্ট অর্ডার আছে। সেই কোর্ট অর্ডারের বেশ কিছু জায়গা আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেছিলাম যে কোথাও আমাদের সন্দেহের জায়গাটা তৈরি হচ্ছে। দেখো, 2016 সালের আগে কোনো চাকরি নন টিচিং স্টাফের, স্কুল হোক বা কলেজে তো এখনও নয়, স্কুলে কোনো চাকরি কমিশনের মাধ্যমে হয়নি। এই সরকার প্রথম যে উদ্যোগটা নিল যে কমিশনের মাধ্যমে চাকরিটা দেওয়ার প্রক্রিয়া করলো, ফলে সেইটা একটা ভালো উদ্যোগ বলে আমাদের মনে হয়েছিল। 2 নম্বর, আজকে 23 সালের পর থেকে যে ডামাডোলটা আরও বড় করে বাঁচতে লাগলো, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 8 বছর পরে 8 বছর পরে যখন এই 22 লক্ষ ওএমআর বা তার নিয়ে ডিবেট হচ্ছে, তার হার্ড কপি রাখার যে নিয়ম এসএসসির রুল অনুযায়ী সেটা সবাই জানে, বিশেষ করে অভিজিৎ বাবু তো বিশেষভাবে জানতেন কারণ তিনি এসএসসির আইনজীবী ছিলেন। ফলে 8 বছরের ওই কপি রাখা কোনোভাবে সম্ভব নয়। এবার যে ডিজিটাল কপি উদ্ধার হয়েছিল সেটা যদি কোর্ট মান্যতা দিয়ে রেখে ওদের তুলতে বলতো, তুলে দিত এসএসসি, সেটা কোনো ব্যাপার না। ব্যাংকের ঋণ মুকুব করা নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যারা বাইরে চলে গেছেন বা যে সমস্ত কোম্পানি আজকে বেরিয়ে গেছে, সেল কোম্পানি, তাদের যখন রাইট অফ হচ্ছে লোনগুলো, তাহলে এই সমস্ত যোগ্য শিক্ষকদের বা যোগ্য যারা শিক্ষাকর্মী আছে তাদের লোন রাইট অফ ব্যাংক করুক না, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাইট অফ ব্যাংক করে দিয়েছে। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট তো বলেছিল যে যেমন আমরা এদের পাশে আছি, 26 সালে আমাদের ভোট দাও বা 21 সালে ভোট দাও, বারবার বলে যে 24 সালে আমাদের ভোট দাও, আমরা এদের পাশে আছি। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি দায়িত্বে আছেন তারা এখান থেকে বলুক না, যারা চিঠি লিখে বলে দেয় যে আমরা 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছি, আমরা মাথার ছাদের টাকা আটকে দিয়েছি, 12 অর্থ কমিশনের টাকা পাই সেটাও আটকে দেবো, এক ফোনে আটকে দেবো, এক ফোনে নিয়ে আসবো, তারা বলুক না এদের ব্যাংকের টাকা রাইট অফ করে দিতে। সেগুলো তো বলছে না। সরকার মানবিক, 100% মানবিক, এবং সরকার মানবিক বলেই এদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছিল যাতে করে এরা টাকা পেতে পারে। আন্দোলন করছেন তারা একবারও লোন রাইট অফ করতে বলছেন না, তারা বলছেন তাদের চাকরিটা ফেরত। না, তারা 4টে দাবির মধ্যে একটা দাবি ইএমআই কি করে দেবেন সেই প্রসঙ্গে আমি এটা বললাম। চাকরিটা তাদের ফেরত চলে আসলে তাদের লোনের জন্য তো নয় ভাবতে হবে না, ওরা তাই অবশ্যই তাই, অবশ্যই তাই।
কিন্তু যখন কোর্টের নির্দেশে চাকরি গেছে তখন সরকার কিন্তু মানবিকতার খাতিরে একটা বিশেষ ব্যবস্থা করে তাদের অর্থনৈতিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছিল। এটা সরকারের তরফ থেকে নিশ্চিতভাবে করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমার খুব অবাক লাগে যে সকল আইনজীবীরা একটা সময় বলেছিল তোমরা যোগ্য, তোমাদের দাবি সব থেকে বড়, তোমাদের চাকরি দিতে হবে, যেমন ধরো কর্মশিক্ষা, শারীরিক শিক্ষার ক্ষেত্রে, এগুলো তো অনেকগুলো লেয়ারে আছে, মানে চাকরিগুলোর অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো চাকরি আছে, তাদেরই দেখা যাচ্ছে পরবর্তীকালে বলছে যে ওদের চাকরি বাতিল করতে হবে সেই আইনজীবীরা, সেই একই আইনজীবী। আমি এই বিষয়টা নিয়ে দ্রুত নীলাংশুর কাছে আসবো। নীলাংশু, মূলত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা সুপ্রিম কোর্টের যে অর্ডার সেখানে লেখা রয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান কেন্দ্রিক দুর্নীতি হয়েছে, যার সাফার করতে হচ্ছে যোগ্যদের এবং পাশাপাশি অযোগ্যদের তো বটেই, তাদের তো চাকরি যাবেই বা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এসএসসির কাছে কারা যোগ্য কারা অযোগ্য এটা জানতে চাওয়া হয়েছিল, এসএসসিও স্পষ্ট করে সেই সেগ্রিগেশন করতে পারেনি। এখন প্রদীপ্ত যেটা বলতে চাইছেন যে সেটা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াতে সরকার বা নিয়োগকারী যারা সংস্থা তাদের দায়ের চাইতেও বেশি দায় অন্যদের, সরকার দায় ঝাড়তে চাইছে, খুব পরিষ্কার। কি বলবে? তুমি যেটা দিয়ে শুরু করলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমিও সেই একই কথাই বলছি। সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এই গোটাটার মধ্যে জড়িত রয়েছে। এটা শুধু আমরা বলছি, বিরোধী রাজনৈতিক দল এমনটা নয়, তৃণমূলের অন্দরে কানপাত, তারাও একই রকম কথাবার্তাই বলছে। একটা কথা আমাকে বলো দেবাশিস দা, ভাতার উপরে দাঁড়িয়ে শুধুমাত্র কয়েকটা যোগ্য ছেলেমেয়ে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছিল, যারা চাকরি করছিল, যারা ভেবেছিল তাদের সংসারটা বাঁচাবে, তাদেরকে কেন হাত পেতে ভাতা নিতে হবে? তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেত, সেই চাকরির মাইনে দিয়ে তাদের সংসার চলতো। একটু আগে প্রদীপ্তদা বলছিলেন যে লোন রাইট অফ করে দেওয়ার কথা সরকারকে। লোন রাইট অফের ঘটনাটা খানিকটা মনে হলো ওই তামান্নাকে খুন করে দেওয়ার পর তামান্নার মায়ের হাতে টাকার খাম মুজে দেওয়ার মতন। কিন্তু সবাই নিজেদের নীতি আদর্শ বিকিয়ে দিয়ে, যারা বড় বড় ব্যবসায়ী যাদের কথা বলছিলেন কোট আনকোট, সবাই তাদের মতো হয় না। এই খেটে খাওয়া মানুষ যারা পরীক্ষা দিয়েছিল, ভেবেছিল চাকরি করবে, তারা চাকরিটা ফিরে পেতে চায়। সেটা প্রদীপ্তদাদের সরকার ফেরাতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর প্রদীপ্তদার কাছে রইল। আর তার থেকেও বড় কথা দেবাশিসদা, এই প্রশ্নটাই ভীষণ অর্থহীন। যারা এই আন্দোলন করছেন তাদেরকে অনেক শুভেচ্ছা, আন্দোলন তারা এগিয়ে নিয়ে যান, তারা সফলতা পান, কিন্তু এই প্রশ্নটা অর্থহীন একটা প্রশ্ন। যারা চাকরি বিক্রি করেছে তারা যোগ্য অযোগ্যদের ভাগের লিস্ট জমা দিতে পারবে কোনো দিন? তোমার মনে হয় আজকের দিনের বাস্তবতা এটাই, চাকরি বিক্রি করলো যে তৃণমূলের নেতা, সেই নেতা নিজের রাস্তায় দাঁড়িয়ে স্বীকার করবে যে আমি একটা অযোগ্য ছেলেকে চাকরি দিয়েছিলাম? তুমি গোটা কলকাতা জুড়ে খুঁজে দেখো তো, সমস্ত স্কুল কলেজগুলোর মাথায় সেখানকার পরিচালন সমিতির ভোট হয় না, গভর্নিং বডিতে কারা বসে রয়েছে, সব মাথায় বসে থেকে থেকে লাখ লাখ কোটি কোটি টাকা খেয়েছে সাধারণ মানুষের থেকে, তাদেরকে চাকরি দিয়েছে। আজকে তৃণমূলের নেতারা এলাকা ছাড়া হতে বাধ্য হচ্ছে। যাদেরকে চাকরি বেঁচেছিল তারা এখন বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে বলছে দাদা আমার চাকরিটা তো এখন চলে গেল, এখন তাহলে করবোটা কি? তাহলে সেই তৃণমূলের নেতা মন্ত্রী তারা কোনোদিন যোগ্যদের লিস্ট দেবে? তোমার এটা মনে হয়? আর ওএমআর শিট তো দীর্ঘদিন ধরে আমরা বলছি যে ওএমআর শিটগুলো প্রকাশ করুন। এই ডিজিটাল কপি তো থাকার কথা, সেই ডিজিটাল কপি কোথায়? সরকার তো নাস্তানাবুদ হয়েছে হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে। তাহলে সেই সরকারকে ডিফেন্ড করার মতন জায়গা প্রদীপ্তদা শিক্ষিত মানুষ, অধ্যাপক হওয়ার পরেও বুঝতে পারি এখন অস্বস্তি হচ্ছে। সেই তৃণমূলকে ফিজিক্যালি যে অরিজিনাল ওয়েমার শিট সেটা 1 বছর রাখার কথা, সেটা ঠিকই আছে, আমরা করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই ডিস্ট্রয় করুক না, ডিজিটাল কপিটা আছে তো, মানে মিরর ইমেজের কথা। হ্যাঁ মিরর ইমেজটা আছে, আসছি সেই মিরর ইমেজটা দিন। একদম। আমি পরিচয় করে দেব, প্রীতম দত্ত বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। প্রীতমকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্রীতমদার কাছে খুব পরিষ্কার এটা জানতে চাইবো যে রাজ্য সরকার ভাতা দেওয়া শুরু করেছিল। প্রদীপ্তদা কিছুক্ষণ আগে তার বক্তব্যে বললেন যে ভাতা আপৎকালীন ভিত্তিতে এই চাকরিহারাদের খানিকটা সাপোর্ট করত, কিন্তু পরবর্তীকালে দেখা গেল অমৃতা সিনহা বিচারপতির বেঞ্চে এই ভাতা দেওয়ার প্রক্রিয়াকে স্থগিত করা হলো। এটাকে নৈতিক একটা জায়গায় দাঁড়িয়ে বা মানবিকতার জায়গায় দাঁড়িয়ে লিগাল এবং ইললিগাল এই দুটো জায়গায় আসবে। কারণ যদি লিগাল হতো তাহলে কোর্ট কেন একে বন্ধ করলো? আর সরকার যদি মানবিকতার পথে যেতে চায়, সরকারের সেই এখতিয়ার কি সঠিক ছিল? কারণ বিরোধীরাও বারবার করে ভাতার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ আন্দোলন করেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার এই সরকারটা অমানবিক সরকার। যদি অমানবিক সরকার না হতো তাহলে এই চাকরিগুলো বিক্রি করতো না। এবং দেখুন আজকে ববি হাকিমের কথায় যে পুরোটা ক্যাবিনেট ডিসিশন, ক্যাবিনেটের মাথায় কে আছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। তো মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি একজন চোর।
এবং মমতা ব্যানার্জির এই বাড়িতে সমস্ত টাকাগুলো আছে এবং কে আছে? কুণাল ঘোষ, মাননীয় মুখ্যমন্ত্রী চোর। এই কথা যদি আপনি অ্যালাউ করেন অ্যাঙ্কার সাহেব আপনি যদি এটা অ্যালাউ করেন, আমি কিন্তু বলবো না আমি প্রীতম এখানে না, আমি এখানে আমার এলাও প্রদীপ্ত একটা মিনিট, এখানে আমার কাউকে না আমার একটা মিনিট প্রদীপ্ত আমাকে একটু বলতে দিন, আমাকে একটু বলতে দিন। আচ্ছা আমাকে একটু বলতে দিন, মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে, মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি একটা কথা বলি আজকে, আচ্ছা প্রীতম নিজের বিরুদ্ধে একটা জায়গা খুব পরিষ্কার, একটা জায়গা খুব পরিষ্কার যে এই একটা মিনিট এই নিয়োগ সংক্রান্ত যে মামলা, এই মামলার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই। আমার প্রীতমদার কাছে প্রশ্ন, তাহলে মুখ্যমন্ত্রীকে আপনি বলছেন, আমি প্রীতম একটা মিনিট প্রীতম একটু থামতে হবে, এ তো পুরো জগা খিচুড়ি পাকিয়ে যাবে। না ক্ষমা না চাই আমি প্যানেলটা নষ্ট করবেন না প্লিজ, কথা বলে যাব, প্যানেলটা নষ্ট করবেন কথা বলতে পারবো না, প্যানেলটা নষ্ট করবেন না, প্রদীপ্ত একটু থামতে হবে, ক্ষমা না চাই প্রদীপ্ত আমাকে বলে যাব, ওকে বলতে দেব না। এই মুহূর্তে দেখুন দুই পিয়ের লড়াই দেখছিলেন প্রদীপ্ত প্রীতম, লড়াইটা তো সেখানে নয়, লড়াইটা অন্য জায়গায়, যে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি যাবে। এই লড়াইয়ে কোনো জটিলতার বিষয় নেই। প্রীতম মাঝখানে যেটা বলছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ এবং তিনি চোর, যেটা প্রীতম বলছে। আমার কথা হচ্ছে এই ঘটনা তদন্ত করছে সিবিআই, তাহলে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে তো গ্রেপ্তার করা উচিত ছিল সিবিআইয়ের, সেটা তো হয়নি। তাহলে অবাঞ্ছিত রাজনীতি করবার জন্য একজন ব্যক্তিকে চোর বলে দাগিয়ে দেওয়ার মানেটা কি আছে আমি জানি না। আমার মূলত জায়গা হচ্ছে যেখানে দাঁড়িয়ে এই যে একটা দোলাচল তৈরি হয়েছে, আবারও আমি আরেকবার চলে যাব এসএসসির চাকরিহারা গ্রুপ সির শিক্ষাকর্মী অচিন্তর কাছে। অচিন্ত, মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে এমন একটা জায়গায় এসে জটিলতা রয়েছে, সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মানে এই ঘটনার পর রায়দানের পরে 3-4 মাস হয়ে গেছে, যারা শিক্ষক তাদের এবং শিক্ষাকর্মীদের একটাই দাবি, সেটা হচ্ছে যে যোগ্যদের একটা লিস্ট বার করতে হবে অথবা ওয়েমার্কশিট সামনে রাখতে হবে, যার ফলে তারা রিভিউ পিটিশনে প্রিভিলেজটা পাবেন। কিন্তু অন্যদিকে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তা নিয়েও নানান গণ্ডগোল চলছে। এখন ব্যাপার হচ্ছে যেহেতু 3 মাস হয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত ওয়েমার্কশিট বা যোগ্যদের লিস্ট বের করা হলো না। আপনি কি এখনো আশাবাদী যে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে এই লিস্ট সামনে আনা হবে? কারণ দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে এবং দেখা যাবে যে সেই নির্দিষ্ট ডেডলাইন 31শে ডিসেম্বর, তারপরে কিন্তু মূলত শিক্ষকদেরও চাকরি থাকবে না, যারা এখন আপাতত ভলেন্টিয়ারি পড়াচ্ছেন, মাইনেও পাচ্ছেন যদিও, বা ভলেন্টিয়ারি বলাটা ঠিক নয়। অচিন্ত, যেটা আমরা বঞ্চিত প্রথম থেকে, সেটা হচ্ছে যে এবে ফাইলিং এ পর্ষদ আমাদের কোনো গুরুত্ব দেয়নি, যে শিক্ষাকর্মীদের যে অবদান স্কুলের প্রতি, একটা শিক্ষাকর্মী যে তার সমস্ত প্রকল্প মানে সরকারি সমস্ত প্রকল্প রূপদান শিক্ষাকর্মী করে, যেটা সরকারের যে মাথায় যে আপনাদের শিক্ষাঙ্গনের প্রতি বদান্যতা বা আপনাদের মানে অবদান নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার কথা, আপনাদের জন্য ভাতার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং ভাতা হয়তো পাওয়াও শুরু হয়েছিল, বেশ কিছু অ্যাকাউন্টে সেই টাকাও গেছিল। আপনারা কি এই যে ভাতা বন্ধ হয়েছে এখন যে অবস্থান কোর্টের নির্দেশের পরে, আপনারা এই ভাতা সংক্রান্ত সম্পর্কে কি বলবেন? আপনারা কি ভাতা চান নাকি ভাতা চান না? ভাতা নিয়ে আমরা কোনোদিনই ভাতাজীবী হতে চাই না। আমাদের যোগ্যতার বেসিসে আমাদের চাকরি গেছে এবং সেই যোগ্যতার মানে চাকরিটা গেছে অনৈতিক দুর্নীতির জন্য। এবার আমরা যে যোগ্য সেটা প্রমাণিত সুপ্রিম কোর্টেও, কেন কি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড সেখানে দেওয়া রয়েছে। তার বাংলা করলে যেটা দাঁড়ায় যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি বা আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তো সেখানে দাঁড়িয়ে আমরা অযোগ্য হলাম কি করে? আর ভাতাটাই বা আমরা নেবো কেন? আমাদেরকে এবে ফাইলিংয়ে আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে সিনপসিসের মাধ্যমে। তো আমাদের ভূমিকায় সরকার মানে সেটা স্বীকার করছে না যে আমাদের ভূমিকাটা কি, মানে যেটা আমাদের কন্যাশ্রী। আমি অচিন্ত একটা জায়গা যেটা সংশয় তৈরি হচ্ছে, কোর্ট আপনাদেরকে অযোগ্য
যে সেটা বলছেন না, কিন্তু কোনো অযোগ্য এই আপনাদের তালিকার মধ্যে এক বা একাধিক ঢুকে আছে কিনা সেই বিষয়ে তো কোর্ট সন্দেহমুক্ত হতে পারছে না। আপনি আগে সেটা দেখুন। সন্দেহ মুক্ত হতে পারছে না, সেটা এফিডেভিট কে দেবে? সেটা তো এফিডেভিট রাজ্য সরকার দেবে, এসএসসি দেবে। কেন কি তাদের কাছে তো কোনো তথ্য নেই? সিবিআই এর তথ্যের উপর তারা সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। প্রদীপ্তদা কি বলবেন? এক মিনিট, এফিডেভিট দেবে হচ্ছে শিক্ষা দপ্তর বা এসএসসি অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটা কেন দেওয়া হচ্ছে? দ্রুত বলে দেবো, 1 মিনিটেরও বেশি সময় নেব না। আমার বক্তব্য হচ্ছে যে স্পেসিফিক্যালি নট টেন্টেড যখন বলছে, নিটের কনটেক্সটে দুটোকে মেলাও। নিটে কিন্তু ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমে যারা নিট দিয়েছিল, যারা আমার পেট কাটবে মাথা কাটবে তাদের জায়গাটা রয়ে গেছে, এক্ষেত্রে কেন বাতিল হলো? এই প্রশ্নটা আমরা করে আসছি। আমার দ্বিতীয় প্রশ্ন, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, দুর্নীতি করেছে কে আর দুর্নীতির শিকার কে, তাহলে দুটোকে তুমি চিহ্নিত করতে পারছো কিনা? আমি শেষ করে দিই, আমি ক্লোজ করে দিই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট দাদা, এখানে ডিস্টার্ব করো না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি বলছি দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়েছে কি, মানে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা যুক্ত বলে আমরা এতক্ষণ শুনলাম, কোর্ট, সিবিআই, কেউ প্রমাণ করতে পেরেছে যে তৃণমূলের কেউ যুক্ত কি যুক্ত না? এক নম্বর, আমি শেষ করে দিই, শেষ করে দিই। আমি বলছি তাহলে চাকরিটা গেল কেন? শাস্তি অন্য পক্ষ পেল কেন? দেখো, শাস্তিটা ওরা পেল কেন? ওরা শাস্তি পেল কেন? আরে কোথা থেকে টাকা আসছে? সোর্স কোথায়? আইনের কথা ওইসব বলে লাভ নেই, আইনের কথা ওসব চিৎকার করো না বাবা, চিৎকার করে লাভ করে নেই। তুমি প্রমাণ, সিবিআই প্রমাণ করতে পেরেছে, সিবিআই প্রমাণ করতে পেরেছে কে টাকা? আইনের কথা বলো, এসব বলাবাজি করো না। এই যে লোকগুলো যাদের চাকরি চলে গেল, যাদের জন্য শিক্ষা ব্যবস্থা তারা শাস্তি পেল, অথচ আরেকজন যারা দোষী বলে চিহ্নিত হয়নি তারা জেলের ভাত খাচ্ছে। এটা কি ধরনের নিয়ম? এটা কি ধরনের নিয়ম? এসব বলে লাভ নেই, চিৎকার-চেঁচামেচি করে লাভ নেই ভাই। একটা মিনিট, আমি দুজনকেই থামতে বলবো, অন্য ইস্যুতে যাব, আমি থামতে বলবো দুজনকে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যেটা, যে মাঝে মধ্যে আমার প্রদীপ্তদার কথা শুনে মনে হয় প্রদীপ্তদা একজন অধ্যাপক, ভালো শিক্ষক, ছাত্র সম্পর্কও যথেষ্ট শক্তিশালী। মাঝে মধ্যে কথা শুনে মনে হয় যে পুরো বিচার প্রক্রিয়াটাই হয়তো বা ভুল হয়েছে, পুরো বিচার প্রক্রিয়া। কারণ নিটের কথা উল্লেখ করে বলছেন যে এক পক্ষ সাজা পেল, তার মানে বিচার প্রক্রিয়াটাই ভুল হয়েছে। এই হচ্ছে প্রদীপ্তদার দাবি, আমি এরপর নীলাংশু আসছি। একটা মিনিট, আচ্ছা, এবার একটা মিনিট, আমি এই যে যখন এই শিক্ষাঙ্গনের কথা হচ্ছে, তখন শিক্ষাঙ্গনের আরেকটা ছায়াপথ না দেখালে আজকের অনুষ্ঠানে অত্যন্ত অন্যায় হবে। কি সেই ছায়াপথ? ছায়া ঘেরা সেই পথ যেখানে একাধিক দাদাগিরি একের পর এক সামনে আসছে। মনোজিৎ তত্ত্ব আপনারা সবাই জানেন, মনোজিৎ কি করেছে একের পর এক, এমনকি তৃণমূলের যারা বহিষ্কৃত নেতা নেতৃত্ব তারাও সামনে আনছে। পাশাপাশি গতকাল এবং আজ মিলে তিনটে বিষয় সামনে আসলো। এক হচ্ছে নরসিংহ দত্ত কলেজ, লোকেশন হচ্ছে হাওড়াতে, যেখানে টিএমসি সহ সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সৌরভ প্রসাদ কি বলেছে একবার আমি শোনানোর চেষ্টা করব এখন এই মুহূর্তে, শুনবো। চিত্র আমরা দেখলাম, আমরা লজ্জিত এবং শিহরিত। কলেজের ভিতরে ছাত্রদেরকে বিভক্ত করা হচ্ছে, দেখাতে বাধ্য করা হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহসভাপতি সৌভিক রায়ের নেতৃত্বে এই কোন পশ্চিমবাংলায় আমরা বাস করছি? কোন শিক্ষা ব্যবস্থা মমতা ব্যানার্জি এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করতে আসে, কিন্তু আমরা দেখছি এখানে ছাত্রদেরকে বিভক্ত করা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে, যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা হচ্ছে। ছাত্রদের বিবস্ত্র করা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে। সেই ছবিগুলো একবার আমাদেরকে
প্রচার সৌজন্যের খাতিরে আমাদের ব্লার করতে হচ্ছে এবং টিভিতে দেখাতে হচ্ছে, কারণ প্রচুর সাধারণ মানুষ দেখছেন। এই ছবিগুলো অত্যন্ত নক্কারজনক, কিন্তু ঘটনার সত্যতা প্রদীপ্তদার সামনে আরেকবার প্রদীপ্তদা বলবেন তার কি প্রমাণ আছে দেখাও। তার কারণের জন্য দেখাচ্ছে, এই দেখুন, এই যে এরা 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 হচ্ছে ছাত্র ওই কলেজের, নরসিংহ দত্ত কলেজ, যেখানে তাদেরকে বিবস্ত্র হতে বাধ্য করা হচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি, এই ঘটনার পেছনে টিএমসি সহসভাপতি সৌভিক রায়, তার নাম চলে আসছে সামনে। এই যে সৌভিকের ছবি, যে সৌভিক নিজে এই বক্তব্যকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। সৌভিক কি বলেছে, এই দেখুন, সৌভিকের সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্যের ছবি, অরূপ রায়ের সঙ্গে সৌভিকের ছবি। অর্থাৎ এই সৌভিক ছাত্র নেতা হিসাবে এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং মন্ত্রীর পাশে বসে থাকা অবস্থায় তার যে ছবিগুলো সামনে আসছে, সেগুলো তার ক্ষমতার প্রমাণ দিচ্ছে। দেখতেই পাচ্ছেন একের পর এক ছবি সৌভিকের। সৌভিক কি বলেছেন সেটাও শোনাবো। পাশাপাশি গড়িয়াহাট ITI কলেজ থেকেও মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে। ছাত্রদের বিবস্ত্র করবার অভিযোগ, ভয়াবহ অভিযোগ, এবং একটা নয়, দুটো নয়, 3-4 জন ছাত্রের ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, যাদের বিবস্ত্র হওয়ার ছবিও আমাদের সামনে এসছে। সেই ছবিগুলো পাশাপাশি আমরা চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও এই ছবিগুলো চালাতে হচ্ছে, বাস্তবতার গভীরতা এবং সত্যতাকে সামনে তুলে আনবার জন্য। দেখতেই পাচ্ছেন কলেজের রুমে কিভাবে জামা কাপড় খুলে তাদের বিবস্ত্র হয়ে দেখাতে হচ্ছে। এরপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে যে মেয়েরা নয়, মেয়েদের পাশাপাশি ছেলেরাও কলেজে নিরাপদ নয়। এই যার বিরুদ্ধে অভিযোগ সৌভিক রায়, আমি ছবি দেখালাম মন্ত্রীর সঙ্গে, ছবি দেখালাম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির সঙ্গে। কি বলছেন এই সৌভিক, শোনাবো আপনাদের, শুনুন। এই যে ম্যাডাম বা যেই বলছে, কলেজ অথরিটি যেই বলছে যে এরকম হয়েছে, ঘটনা হয়েছে, তারপর থেকে আমি তার অনেক আগে থেকেই আমার কলেজে যাতায়াত বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কলেজে কোনো অনুষ্ঠানে যদি আমাকে নিমন্ত্রণ করা হতো, আমি সেই নিমন্ত্রণ রক্ষার্থে যেতাম, বা কোনো খুব মেজর কোনো ইস্যু থাকতো, বা আমার যদি কোনো পার্সোনাল কোনো কাজ থাকতো, তখন আমি ছিলাম। একজন কিছু নোংরামি করেছে, তার জন্য তো সবাই দায়ী হয় না। আপনারাও জানেন যে বিরোধী, এখন সামনে নির্বাচন, বিরোধীরা চক্রান্ত করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে দলকে। তার জন্য অনেকজন অনেক কিছু জোড়ার চেষ্টা করে, যেরকম একটা ভিডিওর সাথে আর একটা ভিডিওকে জুড়ে এনে দেখানো হচ্ছে, তার সাথে সৌভিক রায় যুক্ত। বলেন, আমি তো জানি যে কলেজ অথরিটি হাইয়েস্ট হচ্ছে গভর্নিং বডি, উপরে তো প্রভাবশালী কেউ হতে পারে না। বেশ, উনি যেটা বলছেন যে সেই ক্ষেত্রে ছবির বিকৃতি করা হয়েছে, এরকম একটা অভিযোগ আসলো। পাশাপাশি আমি দ্রুত চলে যাব গড়িয়াহাট ITI কলেজ। আজকে কি হলো সেখানে আমরা দেখতে পেলাম মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরী। এই দেখুন সঞ্জয়ের ছবি, নীল চেক শার্ট পরা, একেবারে মনোজিতের পাশে তার ছবি। কি অভিযোগ আসছে, স্থানীয়রা আজকে ডেপুটেশন দিল কলেজে। কি অভিযোগ স্থানীয়দের, একেবারে কলেজের পেছনে থাকা সাধারণ মানুষের, শুনুন। সঞ্জয় চৌধুরী একজন 2012 সালে অ্যাডমিশন নেন, ঠিক আছে? উনি 2012 সালে অ্যাডমিশন নেন। আমরা যা জানি ITI এর কোর্স আপনার 2 থেকে 3 বছরের হয়। এবার উনি 2025 অবধি এখনও এই কলেজে আসা যাওয়া করেন, এর পেছনের গেট থেকে উনি যান। এই সব অভিযোগ নিয়ে আমরা একটা প্রিন্সিপালকে আমরা একটা চিঠি দিয়েছি। সঞ্জয় চৌধুরী এইখানকার এক্স স্টুডেন্ট, ঠিক আছে? GS ছিলেন উনি, কিন্তু প্রাক্তন GS ছিলেন। রুমে পার্টি হয় রাত্রিবেলা 12টা নাগাদ পার্টি হয়, বার্থডে সেলিব্রেশন হয় এইখানে। তারপর অনেক অ্যাটেন্ডেন্স নিয়ে, অনেক টাকা নিয়ে অ্যাডমিশন করানো হয়, এই সব জিনিসপত্র হয়। আজকে দেখুন একজন পাস আউট ল কলেজে ঢুকে এরকম একটা জিনিস হলো। 13তে উনি 2012তে উনি অ্যাডমিশন নিয়েছেন, তারপর 1-2 বছর যেরকম কোর্স থাকে সেরকম কোর্স ছিল। বেসিক্যালি আমরা অনেকেই পেছনের দিকে থাকি, এখানে টোটালি লোকাল। এইখানে লোকরা দেখেছে, অনেক গান বাজনা এইসব শুনেছে, তারা একটা অভিযোগ করেছে। এখন আমরা যেটা দেখছি যে নোংরামোটা এখন শুরু হয়েছে। এই তালিকায় শেষ হচ্ছে না, এই তালিকায় চট করে আমরা চলে আসব প্রতীক দে, বয়স 44, ছাত্রনেতা। ভয়াবহ একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার কাছে এসে পৌঁছলো। ভিডিওর সত্যতা যাচাই না করলেও আমরা সেই ছবিটা একবার দেখাই, দেখুন, ফুল স্ক্রিনে দেখাই। দেখুন, এই যে একজন ভদ্রলোক বসে রয়েছেন, তার মাথা টিপছে এক ছাত্রী।
দেখুন, বুঝতেই পাচ্ছেন আমরা ছবিটাকে দেখানোর স্বার্থে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের মানতে হচ্ছে। মাথা টিপে দিয়ে মাথা মেসেজ করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ আসলো সোনারপুরে। প্রতীক কুমার দে ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর, যাকে নিযুক্ত করেছেন অভিযোগ রয়েছে লাভলি মৈত্র। আচ্ছা, এই প্রতীক কুমার দে কে? ডেজিগনেশন শুনলে চমকে যাবেন, রাজনৈতিক ডেজিগনেশন। প্রতীক হচ্ছে টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, সোনারপুর দক্ষিণ বিধানসভার টিএমসি ছাত্র পরিষদের নেতা। এর বিরুদ্ধে অভিযোগ আসলো। কি মাথা টেপার অভিযোগ আসলো, খুব পরিষ্কার। এবার আমি চলে যাই, আরও চমকে যাবেন, আরেকটি বাইট শোনাবো এখন আপনাদের। সেটা হচ্ছে পাপিয়া হালদার। প্রদীপ্তদাকে আমি কোট করে বলছি, প্রদীপ্তদা, এই পাপিয়া হালদার হচ্ছে একজন জনপ্রতিনিধি, কাউন্সিলর। তার কাউন্সিলিং মানে তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর সেটা হচ্ছে রাজপুর সোনারপুর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনি হয়তো ভাবছেন যে বিজেপির কাউন্সিলর, তা নয়, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। কি অভিযোগ করছেন একবার শুনুন। এই ছাত্র নেতা, 44 বছর বয়স্ক ছাত্র নেতা প্রতীক কুমার দের বিরুদ্ধে শুনুন। কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী, তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম। তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই কাজগুলো করবি, সে তো করবে, আগে থেকে জানাই, কথাটা কাম্য ছিল। অবশ্যই এই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম প্রতীক কুমার দের সঙ্গে টেলিফোনে। কি বলেছে প্রতীক, জাস্ট শুনি, আমি নীলাংশুর কাছে আসবো, শুনুন। ওটা পুরো সম্পূর্ণ ফেক ভিডিও, এডিট করা ভিডিও। আমাকে বদনাম করার জন্য, আমাকে রাজনৈতিকভাবে কলুষিত করার জন্য কেউ না কেউ করেছে, যারা আমার রাজনৈতিক প্রতিবন্ধকতা, মানে যাদের আমার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, তাদের মধ্যেই কেউ করেছে। যে মেয়েটিকে দেখানো হয়েছে এই ভিডিওতে, সেই মেয়েটি কি কোনো অভিযোগ করেছে আমার বিরুদ্ধে? মানে লাস্ট বোধহয় 6 মাস আগে কলেজ গেছিলাম আমি, আলাদা করে তো কোনো কলেজের কোনো দায়িত্ব নেই। কোঅর্ডিনেটর মানে বাইরে থেকে সংগঠনকে দেখার দায়িত্ব। আমি রাজপুরের যুব সভাপতি। পৌর মাতার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে অলরেডি 10 জানে। আচ্ছা, নীলাংশুর কাছে আসবো। নীলাংশু, এই যে 3টি ঘটনায় আমরা আজকে দেখতে পেলাম এসএফআই এর ছাত্র সংগঠন, তারা নরসিংহ কলেজের সামনে কুশপুত্তলিকা দাহ করবার জন্য গেলেন, বিক্ষোভ করলেন, এবং পরে অভিযোগ যে তোমাদেরই অভিযোগ পুলিশ নাকি কুশপুত্তলিকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তারপর গ্রেপ্তারও করেছে। হ্যাঁ, সেটা আমি জানি না, কিন্তু কি ঘটলো এবং এই যে ঘটনাক্রম সেটা কি প্রমাণ করছে উচ্চশিক্ষাঙ্গনের? একটা জিনিস প্রমাণ করছে খুব সহজ ভাষায়। এতক্ষণ দেখছিলাম প্রদীপ্তদা আর প্রীতমদা লড়াই করছিল, ঠিক আছে, তবে টিআরপি বাড়ানোর জন্য এই সমস্ত সার্কাসগুলো ভালো, তবে একটু টপিকের মধ্যে থাকাটা বোধহয় আমাদের প্রত্যেকের উচিত। প্রত্যেকেই আলোচনা করতে এসেছি। মনোজিৎ কোনো ব্যতিক্রম ঘটনা এই রাজ্যের বুকে না, এটাই তৃণমূল ছাত্র পরিষদের স্বভাবত কালচার, এবং এটার মধ্যে জড়িয়ে রয়েছে একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী এবং তার সাথে নন কলেজিয়েট স্টাফ যারা অস্থায়ী কর্মী। এখন কিছুদিন আগে তারা তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল। আচ্ছা, আমাকে একটা কথা বলে, আমি এই টপিকটাতে ঢুকছি যে আগে ওরা অনেকটা সময় পেয়েছে দুজন মিলে, তা আমি একটু বাড়তি সময় আশা করি। একটা কথা আমাকে বলো, এখানে প্রদীপ্তদা রয়েছে, প্রদীপ্তদা দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছে আমার অঞ্চলেরই কলেজে। এবার সেখানেতে কেন এই মনোজিৎ মিশ্র, তাকে 2016-17 সাল নাগাদ শ্লীলতাহানির অভিযোগে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হয়, এবং ঠিক তার পরের বছর 120টা সিট এই কসবা ল কলেজে, সেখানে 120টা সিটে পরীক্ষা হলো এবং 121 নম্বর নামটা মনোজিৎ মিশ্রর হলো এবং তাকে নতুন করে রিঅ্যাডমিশন করানো হলো। এটা কার বদান্যতায়, কোন তৃণমূল নেতার হাত মনোজিৎ মিশ্রর মাথায় ছিল? প্রদীপ্তদা নিশ্চয়ই বলার সময় উত্তর দেবে। এবং এটা থেকেই বোঝা যায় আজকে রাজ্যের বুকে কলেজের অবস্থা কী। তুমি নরসিংহ দত্ত কলেজ দেখালে, তারপর দেখাচ্ছিলে সোনারপুর, এই সমস্ত বার্থডে সেলিব্রেশন এইসব। আমি তোমায় নাম করে বলছি, কলকাতার একটা অত্যন্ত বিখ্যাত কলেজ সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজ। এই সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজে সেখানকার এখন তৃণমূল ছাত্র পরিষদের দুর্দণ্ড প্রতাপ দুজন রয়েছে যারা এই কলেজটাকে পরিচালনা করে, বাবা এবং তার ছেলে। বাবার নাম দেবাশিস ব্যানার্জি ওরফে কানকাটা দেবু, কলকাতার শিয়ালদা চত্বরে কান পাতলে শুনতে পাবে, আর তার ছেলে শিবাশিস ব্যানার্জি। এই শিবাশিস ব্যানার্জির জন্মদিন পালন হয় 3-4 তলা কেক আসে ইউনিয়ন রুমের মধ্যে, অবৈধ ইউনিয়ন রুমে। 2017-র পর কোনো ইউনিয়ন ইলেকশন কোনো কলেজেই গোটা পশ্চিমবাংলার হয়নি। তুমি আমায় বলো তো দেবাশিস দা, যারা গভর্নিং বডি মেম্বার হয় তাদের মিনিমাম ক্রাইটেরিয়া তাদেরকে জনপ্রতিনিধি হতে হয় অথবা কলেজের অধ্যাপক অধ্যাপিকা হতে হয়। তাহলে কোনো গভর্নিং বডি মেম্বার যিনি হচ্ছেন তাহলে তার সেই যোগ্যতা থাকা উচিত। অথচ এই দেবাশিস ব্যানার্জি কানকাটা দেবু, তিনি কোনো এক
বা মানে জাদু বলে আমাদের অজানা প্রত্যেকের, উনি 6টা কলেজের, কলকাতার সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজ, সেই 6টা কলেজ, ল কলেজ ইনক্লুডিং, সেখানকার গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন। তাহলে গোটা রাজ্যের বুকে তৃণমূল এই ছাত্রদের নাম নিয়ে সিন্ডিকেট চালাচ্ছে কলেজগুলোর ভেতরে। ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার একটা কোনো পরিকল্পনা ওদের মধ্যে নেই। ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করার প্রথম চ্যালেঞ্জটা করলো এসএফআই। 23 ঘন্টা টানা ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি অধ্যাপক যিনি এখন অধ্যক্ষ করেছেন, ক্ষমা করবেন, তাকে ঘেরাও করে এটা বাধ্য করা হলো যে ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে। 9টা ক্যাম্পাসের অবৈধ ইউনিয়ন রুমেতে তালা ঝোলানো হলো। কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের সায়ন ব্যানার্জি, বিশিষ্ট সাংবাদিক, তাকে জিজ্ঞেস করেছিলেন 5টা কলেজের নাম বলো যেখানে এসএফআই ইউনিট তৈরি করতে পেরেছে। আমরা চ্যালেঞ্জ করছি, সিএন চ্যানেল থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করলাম, প্রদীপ্তদার কানেও যাচ্ছে, পারলে ফোন করে বলে দিও 8 দিন সময় দেবে, রাজ্যের সমস্ত কলেজগুলোয় নির্বাচনের দিন ঘোষণা করো। প্রদীপ্তদা যে কলেজে পড়ায় সেই কলেজেও 8 দিন সময় দাও, 9 দিনের দিনকে নির্বাচন হবে, তখন বুঝে নেওয়া যাবে এসএফআই এর সংগঠন কোথায় কতটা রয়েছে, কোথায় কতটা নেই। আমি কাউকে নাম তুলে অস্বস্তি দিচ্ছি না, এরকম অনেক অধ্যাপক অধ্যাপিকাও রয়েছেন যারা হয়তো সিএনএ আসেন, সিএনএ বসেন, সিএনএ কথা বলেন, তারাও কলেজের মধ্যে থ্রেড সিন্ডিকেট, থ্রেড কালচার চালান যে এসএফআই এর ছাতার তলায় যাওয়া যাবে না। কিন্তু সাধারণ ছেলেমেয়েরা তৃণমূলের হুলিগানি, কখনো ইউনিয়ন রুমটাকে পর্ন স্টুডিও বানাচ্ছে, কখনো ইউনিয়ন রুমটাকে মদ গাজার ঠেক বানাচ্ছে, এটার বিরুদ্ধে কলেজের ছেলেমেয়েরাও তৈরি হয়ে রয়েছে। নীলাংশু, তুমিও নিশ্চয়ই অধীর আগ্রহে প্রদীপ্তদার থেকে শুনতে চাইবে, কারণ কর্মসূত্রে প্রদীপ্তদাই কলেজ অঙ্গনের সঙ্গে জড়িত এবং প্রদীপ্তদা কলেজ এবং শিক্ষাঙ্গনের পবিত্রতার সঙ্গে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবে না বলে আমার বিশ্বাস। কলেজ ক্ষেত্র তার শুধু রোজগারের জায়গা নয়, তার ভালোবাসা এবং প্যাশন, এটা আমি জানি। আমি প্রদীপ্তদাকে জিজ্ঞেস করতে চাই, প্রদীপ্তদা ইউনিয়ন রুমে বার্থডে পার্টি, লেট নাইট পার্টি, সেলিব্রেশন, জাঁকজমক করে গান বাজনা বাজানো যায় কি? আমরা র্যাগিংয়ের কথা জানি, কিন্তু র্যাগিংয়ের এগেনস্টে সরকারি নাকি অ্যান্টি র্যাগিং সেল তৈরি করেছে, গ্রিভান্স কমিটি তৈরি করেছে, তার অস্তিত্বগুলো কোথায়? আমি চমকে গেলাম একজনের বক্তব্য শুনে। ভদ্রলোক শুধু বিধায়ক নন, একটি সাংবাদিক, মানে রাজ্যের আইনসভার তিনি স্পিকার, বিমান বন্দ্যোপাধ্যায়। আমি প্রদীপ্তদার কাছে যাওয়ার আগে বিমানবাবুর কাছে আমাদের রিপোর্টার আজকে প্রশ্ন করেছিলেন যে এরকমভাবে মাথা মেসেজের একটা ছবি এসছে, আপনি কি বলবেন বিমানবাবু? বিমানবাবু কি উত্তর দিয়েছেন এটা শোনাই, তারপর বিরতি নেব। প্রদীপ্তদা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলবার জন্য প্রস্তুত হতে পারবেন। আসুন, বিমান বন্দ্যোপাধ্যায় এই মাথা মেসেজের ভিডিওটা একপাশে একটু চালাও প্লিজ। মাথা ম্যাসাজের ভিডিওটা, এই যে মাথা মেসেজের ভিডিওর যে অভিযোগ আসছে প্রতীক কুমার দের বিরুদ্ধে, সেই ঘটনা প্রসঙ্গে এই যে এই ছবিটা নিয়ে কি বলছেন বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার, শুনুন। ভালোবেসে যদি কেউ কারো মাথা টিপে দেয়, কি বলার আছে আমি কিছু বুঝতে পারছি না। এটা অপরাধটা কি আছে? অনেকে তো হতে পারে যে ঠিক আছে আমি একটু ভালোবাসি, মাথা ব্যথা করছে, মাথাটা টিপে দিলাম। যাতে কলেজের অথরিটির উচিত বাইরের লোকরা যেন ঢুকতে না পারে, এবং যারা আউটসাইডার, যারা একবার কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছেন, এইটা নিয়েই তো বিতর্ক হচ্ছে। আইন কক্ষের মধ্যে থাকলেও অন্ততপক্ষে বিমানবাবু এই মাথা টেপায়, বা আমি একটু আরও ভালো ভাষায় বলি, মাথা ম্যাসাজ করবার ক্ষেত্রে কোনো অন্যায় অপরাধ দেখতে পাচ্ছেন না। একটু ভালোবাসলে মাথাটা টেপা যেতেই পারে, একদম পরিষ্কার বিমানবাবু বলছে। একটু যদি ভালোবাসে, যদি বলে যে মাথাটা একটু টিপে দাও, দেওয়া যেতেই পারে, সেটা কলেজ ক্ষেত্রেও হতে পারে। এখন জানি না প্রদীপ্তদার কলেজে এই ধরনের ভালোবাসার ইকুয়েশনের প্রতিফলন মাথা টিপে হয় নাকি অন্য কোনোভাবে। প্রদীপ্তদা, কলেজ প্রাঙ্গণে এই সমস্ত কাজ যেগুলোর বিরুদ্ধে অভিযোগ, এগুলো করা যায়, আপনার কি মনে হয়? আবার বলছি, অভিযোগের জায়গায়, কিন্তু যে কোনো অনৈতিক কাজ যেটা লোকসমাজে শিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সেটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এটা প্রথম দিন থেকে বলে আসছি, আগামী দিনেও বলবো। এবং বিরোধিতা করছেন, মাথা মেসেজের বিরোধিতা বা কিছু আমি বলবো না। আমি আবারও বলছি, তোমাকে দুটো নাম বলি, তোমাকে আমি না কোনোদিন আমি মধ্যখানে কথা বলিনি। সিপিএম এর সারা জীবনের ওই অঙ্গুলি এলো না যে আলপিন ফোটানো বিমান বসু, ওদের সেই স্বভাব। মানস মুখার্জি নামটাও খুব ভালো করে জানে, তো বলছে অন্যায় নয় নাম। মানস মুখার্জি নামটাও খুব ভালো করে জানে, ও যে অঞ্চলে থাকে, যে অঞ্চলে আমি পড়াই বলছে, সেই অঞ্চলের প্রেসিডেন্ট ছিল। ওকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো। মানস মুখার্জি, না মানস মুখার্জি কারণ আছে, শোনো শেষ করতে দেবে, সেটা করতে দেবে প্লিজ। মানস মুখার্জি প্রেসিডেন্ট ছিলেন আমার কলেজের, আমি নাম করে বলছি। ওর ছেলের বিয়ে
জন্য যে ঘরটা ভাড়া হয়েছিল সেই ঘরের টাকাটা কে কোথা থেকে দিয়েছিল? জায়েন্ট নয় তো? পয়েন্ট নাম্বার 1, সেই জায়েন্টের যারা লোক ছিল তারা 2010 সালের আগে অবধি ওই কলেজে রাত্রি 10টা সাড়ে 10টা অবধি থাকতো না তো? যে জায়েন্টের লোকের মাধ্যমে ওই মানস মুখার্জির ছেলের ব্যাপারে বিভিন্ন আমি বলে দিই, না আমি কখনো অন্যায় কথা বলছি না। এই দেখো, তোমার উত্তর দিতে আমি রাজি আছি, কিন্তু ওদের প্রশ্নের উত্তর দিতে আমাকে এগুলো আনতেই হবে। এটা বেসিক রুল। যে কোনো যে অন্যায় করেছে সে অপরকে এত বেশি প্রশ্ন করতে পারে না। মানস মুখার্জি যে করার পর এতদিন তোমরা সময় পেয়েছিলে, করো না কেন আমি কোনো নাম, আমি কোনো নাম, আমি হাজারটা কথা আমি বলছি নাম নিয়ে বলিনি। এবার আমিও বলতে বাধ্য হচ্ছি, প্রদীপ্তদা, তুমি নিজে কলেজের মধ্যে যে ক্রাইম সিন্ডিকেটটা চালাও, যে থ্রেট কালচার চালাও মেয়েদের উপর, এসএফআই এর পতাকার তলে যাওয়া যাবে না, একটা মেয়েকে নিয়ে যেটা যাওয়া যাবে না, তুমি মানস মুখার্জির বিরুদ্ধে অভিযোগ করছো, প্রমাণ করতে পারবে? করো, প্রমাণ করো, এক্ষুনি প্রমাণ করো। সিএনএর এই ওপেন চ্যানেলে তোমায় আমি চ্যালেঞ্জ করলাম, তুমি প্রমাণ করো। 2011 সালের পর 14 বছর সময় পেয়েছিলে, মানস মুখার্জির বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারোনি। আর সেখানে এখনকার বিধায়ক মদন মিত্র জেলের ঘানি টেনে এসছে, নির্লজ্জ বেহার মতো কথা বলছো। তোমরা অরিন্দম ভৌমিক আপনার পদহেলনে চলো, এটা বলো, এটা স্বীকার করো। তোমাদের বিধায়ক মদন মিত্র জেলের ঘানি টেনে এসছে, মানস মুখার্জির সাদা পাঞ্জাবিতে জ্বালিয়ে দেওয়ার হিম্মত আসল জায়গায় হয়নি, আসল জায়গায় হবেও না। নীলাংশু, একটু থামতে হবে। আমি তোমার নাম করে বললাম, প্রদীপ্তদা, আমি প্রদীপ্তদা কলেজে তোমার সিপিএম ছেড়ে দাও, তোমার সঙ্গে তুমি দেখো নবান্ন বিধানে কি হচ্ছে, দেখো। আমার কথা হচ্ছে এই অনৈতিক কাজকর্ম সম্পর্কে বিরুদ্ধে অভিযোগ করছো, থ্রেট কালচার। প্রদীপ্ত মুখার্জিকে চেনার জন্য তোমার এখনো 10 জন্ম নিতে হবে। কাউকে কোনোদিন থ্রেট কালচার করে এত বড় থ্রেট কালচার সিন্ডিকেটের মাথা, চুপ করো। আগে শোনো, যে কোনো ছাত্রী নিয়ে এসো, আমার কলেজের যে কোনো ছাত্রীকে ব্লাইন্ড চেক করো। ব্যক্তিগতভাবে বলছি, যে কোনো জায়গায় আমার ছাত্রীদের নিয়ে এসো, আমার মতন ডেমোক্রেটিক যে কোনো সাধারণ মানুষকে নিয়ে এসো। চুপ করো, মানুষ মুখার্জি বিরুদ্ধে এসো বলছো, মানুষ মুখার্জি সিন্ডিকেট চালিয়েছে আমার কলেজে, আমি প্রমাণ দিয়েছি। দাও প্রমাণ দাও, কোর্টের রাজ্য এখনই প্রমাণ দাও, এখনই প্রমাণ দাও, এখনই প্রমাণ দাও। আচ্ছা বেশ, আমি প্রীতমদার কাছে, তুমি নাম তুলে বলেছো, তুমি প্রমাণ দাও। আমার কলেজে 2010 সাল থেকে 2017 সাল অবধি একটা কেস চলে 3টে রিক্রুটমেন্ট নিয়ে। সেই 3টে রিক্রুটমেন্ট হয়েছিল মানস মুখার্জির মাধ্যমে। আমরা ওয়াকালাতনামা দিয়ে, আমি শেষ করে দিই, সেটা আছে, আমি কেন হবে না? তারা কারা ছিল আমি তো প্রমাণ দিচ্ছি। ও যখন মিথ্যাচারিতা করলো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার মতন ডেমোক্রেটিক মেন্টালিটি, তৃণমূলের হোক যাই হোক, আমার ছাত্রীরা যারা এসএফআই করে কেউ একজন বলে দিক ও প্রিয়দর্শনীকে ডেকে নিয়ে আসুক, আমি নাম করে দিচ্ছি, ওদের কাউন্সিলর ছিল। এই সব মিথ্যাচারিতা আমার সঙ্গে করো না, চুপ করে থাকো, কে প্রিয়দর্শনী? চুপ করে থাকো। চেনই না, চেনই না, ঋতুপর্ণা ছিল, ওটা ঋতুপর্ণা ছিল, ওটা ঋতুপর্ণা ছিল। এখানে প্রমাণ করে দাও, তুমি তোমার ছাত্রীদের তোমরা, তুমি চেনো না, কোথায় কাউন্সিলর ছিল? কাউন্সিলর বলছি আমি, এই তো আমি বলছি প্রিয়দর্শনীর কথা। তুমি বললে প্রিয়দর্শনী কাউন্সিলর ছিল, কাউন্সিলর হচ্ছে ঋতুপর্ণা, তুমি আর কাউন্সিলর হচ্ছে, আমি সেই জন্য ঋতুপর্ণার কথা বলছি, তুমি কাউন্সিলরের কথা বলছো। সে থাকতে পারে, আমি কারণ নামে বিরোধিতা করছি না। বেশ বেশ বেশ, ঠিক আছে, ঠিক আছে, প্রীতমদা করছে। আচ্ছা, তুমি প্রীতমদাকে বলছো, একটা মিনিট, আমি প্রীতমদার আমি যা কাছে, বলেছি প্রীতমদা, আমি তোমাকে বলছি, তুমি মানুষ মুখার্জিকে প্রমাণ করো, হাজার বার বলবো, এখানে প্রমাণ করো, তুমি প্রমাণ করো আমার বিরুদ্ধে, তুমি প্রমাণ করো এখানে। আরে বলে দিও না, বাজে কথা বলে দিলে তো নয়, প্রমাণ করো এখানে, বাজে কথা বলছি তো প্রমাণ করো। আমি তো তোমাকে বলছি, তুমি মানস মুখার্জির নাম তুলে বললে কেন? আরে আমি তো তার আগে বলেছিলাম, শিবাশিস ব্যানার্জি, দেবাশিস ব্যানার্জি গোটা কলেজে সিন্ডিকেট চালাচ্ছে। তাহলে তুমি ওদের নাম করেছো কেন? আমি যখন মানস মুখার্জির নাম করছি, আমি তো আবারও বলছি, তাই তুমি যখন ওদের নাম করছো, এটা তৃণমূলের ভাষা, নির্লজ্জ মানুষ শুনে, নির্লজ্জ বেহায়া তুমি বলেছো, ফেটে যাচ্ছে, এটা অধ্যাপকের ভাষা। বারবার বলছি, তোমাকে জবাব দিতে হবে। তুমি বলেছো নির্লজ্জ বেহায়া একজন অধ্যাপককে, আমি কথা বলছি, আস্তে আস্তে বাজে কথা বলে আসছে তখন থেকে, নিজে অন্যের নাম করছে, আমি বললাম নাম চুপ করে আমি তখন চুপ করেছিলাম, আমার কথা আমি চুপ করেছিলাম, আমি তোমার কথা বলিনি। আমার আগে কথা গেল, তুমি তো পশ্চিমবঙ্গের কথা বলছো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কথা বলো। প্রীতমদা, দেবাশিস ব্যানার্জি বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, আস্তে আস্তে নীলাংশু, আমি তখন নীলাংশু, আস্তে আস্তে বলবেন কি করে? সত্যিটাকে বললেই তো হবে তো। হাতে কিন্তু সময় কমে আসছে, হাতে সময় কমে আসছে।
সময় কমে আসছে প্রীতম দা। ওই তো বললাম 14 বছর কেসে সময় আমরা ওয়াকালতনামা দিয়েছি 14 বছর সময় পেয়েছিলে। আস্তে 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 আস্তে। এখন প্রমাণ করো যে আমরা দোষী। আরে অদ্ভুত, 14 বছর সময় পেয়েছিলে। 14 বছরের সময় বেশ হাতে হাতে কিন্তু সময় একদম কম। মানেই অসভ্য। নিজেরা বারবার ফোন করবে, বলবে প্রমাণ প্রমাণ প্রমাণ। আমাদের বিরুদ্ধে প্রমাণ করো। প্রীতম দা, মাথা টেপানো ভিডিও হচ্ছে, জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। বেশ বেশ সাহস আছে তোমার, তো করুন না। বেশ এই সমালোচনা না করে কি করলে? ছি, সমালোচনা না করে প্রীতম দা, পাল্টানো নেবে না। মানুষ মুখার্জি বলতে সবাই দেখে বিরোধ করছে। ছি 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 ছি। এখানে এরা এরকম করে এবং নবান্নকে ফিশ ফ্রাই খায়, দিল্লিতে একসাথে জোট করে। কিন্তু কথাটা হচ্ছে এক সেকেন্ড, আপনার এই যে ছাত্রদের নিয়ে যে রাজনীতিকরণ, প্রত্যেকটা জায়গায় আমরা এর আগে শুনেছি অনিলায়ন, সন্তোষ ভট্টাচার্য মনে আছে সিইউতে সিইউতে কিভাবে সে হেকেল করা হয়েছিল, কমিউনিস্টের লোক ছিল, তারপর কি করে হেকেল করেছিল। একেবারে আমি সবাইকে ধন্যবাদ জানাবো। হাতে আর একদম সময় নেই, একদম সময় নেই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রীতম দাকে ধন্যবাদ, প্রদীপ্ত, নীলাংশু এবং অচিন্ত মল্লিক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। আজকের এই অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু কলেজে কলেজে দাদাগিরির বিরুদ্ধে নজর খোলা থাকবে। আইন যদি আইনের মতো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু বুমেরাং হবে। আমরা হাল্লাবল এখানে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। হাল্লাবল এখানে শেষ করছি। এর পরবর্তী অনুষ্ঠান বিজেপির 11তম রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর কিছুক্ষণ পরেই আপনার কথা অনুষ্ঠানে আমাদের এই স্টুডিওতে সরাসরি লাইভে থাকবেন শিলাদিত্যের সঙ্গে। সেই অনুষ্ঠানের সঙ্গে থাকুন, নজর রাখুন, অবশ্যই নতুন কিছু কথা সেই অনুষ্ঠান থেকে উঠে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।